তো দর্শক, 2026 বিধানসভায় টান টান উত্তেজনা। কেউ বলছে 206টা সিটে আমরা এককভাবে জিতে আমরা মুখ্যমন্ত্রী করব, আবার কেউ বলছে আমরা যারা মুখ্যমন্ত্রী চেয়ার দখল করে এতদিন বসেছিল তাদেরকে এই 2026 বিধানসভা থেকে পুরো ধুয়ে মুছে দেবো, সাফ করে দেবো। তো বক্তব্য হচ্ছে, আবার কেউ কেউ বলছে যে এই দুটো দলকে আমরা একেবারে শেষ করে গঙ্গার জলে ভাসিয়ে দেবো। বলার বক্তব্য, টান টান উত্তেজনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বারুইপুর দক্ষিণ 24 পরগনা বারুইপুর বিধানসভা থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি যুবরাজ নামে তৃণমূল কংগ্রেসের কাছে আখ্যায়িত এবং তিনি তৃণমূল কংগ্রেসের একজন যুব আইকন বলে আখ্যায়িত। তো চলুন এই যুবরাজ তিনি কি বলেন আজকের সেই সভা থেকে, যা হাজার হাজার লক্ষ লক্ষ তার শ্রোতা দর্শক এবং ভোটাররা তিনি কি বলছেন সেটা শোনার জন্য অপেক্ষায় রয়েছে। চলুন দর্শক, আগে আমরা শুনে আসি। সামনেই বিধানসভা নির্বাচন, বছরের দ্বিতীয় দিনে কে কত আসনে জিতবে তাই নিয়ে শুরু হলো চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ। গতবারের তুলনায় আসন বাড়বে হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়। 220 আসনে জিতবে বিজেপি, পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা এবং ভোট শতাংশ 2021-এর নিরিখে 26-এ বাড়বে। 2021-এ তৃণমূল জিতেছিল 214, এবার একটা হলেও আসন বাড়বে। আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন এই দক্ষিণ 24 পরগনা থেকে হয়, কিন্তু একটা বুথেও বিজেপিকে গণতান্ত্রিক ভাবে মাথা ছাড়া দেওয়ার সুযোগ করা যাবে না। এখান থেকে 50 কিলোমিটার দূরে বিহার সাফ হয়ে গেছে। এবারে বাংলা, যদি গোটা রাজ্যে উত্তর মালদাকে দেখে সনাতনীরা একটু এগিয়ে আসে না, 200 নয় 220টা সিটে বিজেপি জিতবে। চন্দ্রনাথ সিনহা এবং তার পরিবারের বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। বোলপুরের একাধিক জায়গায় ছড়িয়ে থাকা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার 13টি সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে পড়লেন কারামন্ত্রী। প্রাথমিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে তার বিরুদ্ধে আগেই চার্জশিট দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। বাজেয়াপ্ত করা হয়েছে মোট 13টি সম্পত্তি, যার মধ্যে রয়েছে 4টি ফ্ল্যাট ও 9টি জমি। বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির বাজার মূল্য প্রায় 10 কোটি টাকা। এর সবকটি বোলপুরের আশেপাশে। মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, তার স্ত্রী ও 2 ছেলের নামে নথিভুক্ত সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় 2024-এর 22শে মার্চ চন্দ্রনাথ সিংহর বাড়িতে তল্লাশি চালায় ইডি। কেন্দ্রীয় এজেন্সি দাবি করে তল্লাশিতে উদ্ধার হয় 41 লক্ষ টাকা। ব্যাংশাল আদালতে সেই প্রসঙ্গ তুলে ইডির তরফে এও বলা হয়, 2024 সালে আমরা 41 লক্ষ টাকা ও মোবাইল পেলাম, পরে আরও টাকার হদিশ পাওয়া যায়। চন্দ্রনাথ সিংহ বলছেন কৃষি ও নির্মাণ কাজের দালালির টাকা। আমরা জিজ্ঞাসাবাদ করেছি, টাকার উৎস নিয়ে সন্দেহ আছে। এরপর কারামন্ত্রীকে হেফাজতে চেয়ে আবেদন করে ইডি, কিন্তু কেন্দ্রীয় এজেন্সির সেই আবেদন খারিজ করে দেয় আদালত। কারামন্ত্রীর অন্তর্বর্তী জামিনের নির্দেশই বহাল থাকে। ইডির বিশেষ আদালতের বিচারক নির্দেশ দিয়ে বলেন, চন্দ্রনাথ সিংহকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে না ইডি। আর সদ্য রাজ্য সফরে এসে সেই চন্দ্রনাথ সিংহের প্রসঙ্গ উঠে আসে খোদ অমিত শাহর মুখে। ममता बनर्जी इस बात का जवाब दे सकती है कि आपके मंत्रियों के ठिकाने पर से 27 करोड़ रुपया मिलता है, आपकी कोई अकाउंटेबिलिटी नहीं है। पार्थो चैटर्जी जेल में जाते हैं, ज्योति प्रिय मलिक जेल में जाते हैं, अनुव्रत मंडल जेल में जाते हैं, जीवन कृष्ण शाह जेल में जाते हैं, माणिक भट्टाचार्य जेल में जाते हैं, चंद्रनाथ सिन्हा जेल में जाते हैं, कुणाल घोष 3 साल। দর্শক, আমরা শুনলাম। তো আপনারা শুনলেন বিষয়টা, যে বিজেপি অমিত শাহ স্বরাষ্ট্র মন্ত্রী তিনি আমাদের পশ্চিমবাংলায় 3 দিনের সফরে এসেছিলেন। তো তিনিও টানার গলাও
তানার গলায়ও তৃণমূল বিরোধী সুর। তিনি একদম বজ্র কণ্ঠে বললেন যে 2021 সালের আগেও তিনি এই ধরনের বক্তব্য রেখেছিলেন, এমন ভাবে বক্তব্য দিয়েছিলেন। তিনি বলতে চাইছেন যে মানিক ভট্টাচার্য, অনুব্রত মণ্ডল, আপনার তারপরে আরো যে কারাগার মন্ত্রী ছিলেন তারও নাম বললেন, এরকম আরো কয়েকটা মানুষের নাম বললেন, কুণাল ঘোষের নামটাও বললেন। দর্শক বললেন এরা এত কেলেঙ্কারিতে জড়িত আছে, এই কেলেঙ্কারি জড়িত থাকার কারণ এবং এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় অস্বীকার করতে পারবে যে তৃণমূল কংগ্রেসটা চুরি করার সরকার নয়? এবং আরো অমিত শাহ বিস্ফোরক দাবি করে বলেন যে এদের আরো ইডি সিবিআই যদি বা তৎপর দেখা যাবে যে তৃণমূল কংগ্রেসের বেশিরভাগ অংশের মধ্যে দুর্নীতিতে জড়িত, আর সেই দল কিভাবে 2026-এর বিধানসভায় তারা একাগনিষ্ঠ নিয়ে তারা জিততে পারে সেটা আমরা দেখছি। তো বলার বক্তব্য হচ্ছে, এটা যেমন বললো শুভেন্দু অধিকারীও বললেন যে এখান থেকে পশ্চিমবাংলা থেকে 50 কিলোমিটার বা এরকম 50 মাইল দূরে এরকম কিছু একটা বললেন যে কিছুটা দূরে বিহার ভোট হয়ে গেল, সেখানটায় কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে গেলেন এবং সেখানে বিজেপিতে সেখানে জয় জয়কার রেজাল্ট হলো। কিন্তু দর্শক বলার বক্তব্য এইটা। আর এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আমরা 2021 সালে 214টি সিট জিতেছি, তবে এই 2026-এ এই বিজেপির বঞ্চনায়, বিজেপির লাঞ্ছনায়, বিজেপির সাম্প্রদায়িক ইস্যুতে আমরা একটা হলেও পশ্চিমবাংলায় সিট আমরা জিততে চলেছি। দর্শক এটা সময় আসলে বোঝা যাবে যে বিধানসভায় কারা কত সিট পাবে। তবে কি কিছু একটা আভাস বোঝা যাচ্ছে, যখন আমরা দেখেছিলাম, দর্শক আপনারাও অবগত আছেন, এই তৃণমূল কংগ্রেসের তাবর নেতাগুলো যখন দুর্নীতির জন্য ইডি সিবিআই এদেরকে অ্যারেস্ট করেন এবং পুলিশ কাস্টাডিতে নেয়, সেই রকম একটা টাফ সিচুয়েশনে 2021 সালে ভোট হয় দর্শক। আর সেই ভোটের সময় বিজেপি বলেছিল যে এইটাই হচ্ছে এমন একটা সময়, এই সময়ে আমরা 200-র বেশি সিট নিয়ে পশ্চিমবাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী করতে যাচ্ছে। এটা নরেন্দ্র মোদী বলেছিলেন, অমিত শাহ বলেছিলেন, শুভেন্দু অধিকারী বলেছিলেন, বিজেপির একাধিক নেতা বলেছিলেন যে এইবারে তৃণমূল কংগ্রেস পুরো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। কিন্তু দর্শক সেগুড়ো বালি পশ্চিমবাংলার মানুষেরা তারা এমন করলো, এমন ভাবে ভোট দিলেন। দিদি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে আমার খেলা তোমরা এখন জানো না, আমি কি ধরনের খেলতে পছন্দ করি। তো সেইভাবে খেলে তিনি একেবারে 214টা গোল দিয়ে দিলেন। আর দিয়ে তিনি একাগনিষ্ঠ ভাবে তিনি মসনদে মুখ্যমন্ত্রী দ্বিতীয়বারের মতো হয়ে গেলেন। তো দর্শক বলার বক্তব্য হচ্ছে এটাই, বিরোধীরা যতই করবে হামলা, তৃণমূল বলছে আমরা আরো বেশি ভালো রেজাল্ট করব, ততই আগিয়ে যাবে বাংলা। এ কথাটা দর্শক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তেনার নিজের মুখে বললেন, বিজেপি যতই করবে বাঙালিদের উপরে হামলা, সে যাবে তত বাংলা। তো এটাই হচ্ছে বক্তব্য। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটাই দর্শক, যে টান উত্তেজনার মধ্যেও তৃণমূল কংগ্রেস আবার সংখ্যাগরিষ্ঠ নিয়ে আবার কি চতুর্থবারের মতো সম্মানের চেয়ারে মুখ্যমন্ত্রী হবেন? এখানে দর্শক তিনটে ইস্যু দাঁড়িয়েছে। এক, বিজেপি করছেন মন্দির, তারা মন্দিরের রাজনীতি প্রথম থেকে করছেন দর্শক। সেক্ষেত্রে দেখা গেল 40% ভোট, একদম 99% ভোট তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘুরা মারেন। কিন্তু 2021 সালের পর থেকে সমীকরণ 2026 পর্যন্ত যা দেখা যাচ্ছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 7খানা মন্দির, অলরেডি 3খানা মন্দির প্রায় হয়ে গিয়েছে। যেমন দীঘাতে জগন্নাথ মন্দির, কলকাতা নিউ টাউনে দুর্গাঙ্গন, আরো এইরকম একাধিক কালী মন্দির, আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দির করা তিনি আগে থাকতে তিনি বিজ্ঞাপন দিয়ে দিয়েছেন এবং সেগুলো কাজও ট্রাস্টের কাজগুলো শুরু হয়ে গেছে। তো দর্শক সরকারি টাকায় মন্দির করছেন এবং এক অংশের সংখ্যালঘু মানুষ বলছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরকারি টাকা খরচা করে তিনি দীঘায় জগন্নাথ ধাম করলেন, চলুন সেটা নাই মেনে নিলাম, সেটা সংখ্যালঘুদের সঙ্গে তিনি একটু কম্প্রোমাইজ করে নিলেন, ভোটটা ড্যামেজ কন্ট্রোলটা তিনি হিন্দুদের থেকে যাতে না তারা বিজেপিতে ভোট দেয়। কিন্তু দর্শক ধরুন
আপনি আগেই তো বলতেন যে মন্দিরে রাজনীতি বিজেপি করেন। তিনি হুমায়ুন কবিরকে বললেন যে সাম্প্রদায়িক ইস্যু হতে পারে, তাই বাবরি মসজিদ করলে তাহলে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়তে পারে। সেই অনুযায়ী তিনি হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে দিলেন। এবারে দর্শকের প্রশ্ন হচ্ছে, তাহলে আমাদের প্রাণপ্রিয় মাননীয় আমাদের পশ্চিম বাংলার যিনি গার্জেন মুখ্যমন্ত্রী অভিভাবিকা, তিনি কিভাবে এই করছেন? মুসলিমদের অধিকার ছিন্ন করে তিনি শুধু মন্দির নিয়ে পড়ে আছে। তবে কি তিনিও কি এই বিজেপির পথ ধরেই আগাম 2026-এ আবার মুখ্যমন্ত্রী হতে চলেছে সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগুরুদের ভোট নিয়ে? তাহলে কি সংখ্যালঘুদের ভোটের প্রয়োজন নেই দিদির? এটাই হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা তারা আঙুল তুলছেন। তবে কি বিজেপি তৃণমূল একই লাইনে চলার চেষ্টা করছে? সেদিকে সংখ্যালঘুরা কোন দিকে যায় দর্শক, এটা ভেরি ইন্টারেস্টিং, সেটা সময় বলবে। সংখ্যালঘুরা তো বিজেপি ভোট দেবে না, আবার সংখ্যালঘুদের মসজিদ মাদ্রাসা বাদ দিয়ে তিনি শুধু মন্দির করা নিয়ে ব্যস্ত। তিনি ঘোষণা দিয়ে দিলেন, তাতেই ক্ষিপ্ত। কদিন আগে আমরা কলকাতায় দেখলাম যে মাদ্রাসা বোর্ডের চাকরির্থীরা তারা আন্দোলন করছেন। তারা বলছে আমাদের উপরে হক ছিন্ন করা হয়েছে। তারা ক্ষিপ্ত এবং বহিঃপ্রকাশ করছেন তৃণমূল কংগ্রেসের উপরে, যে সংখ্যালঘুদের ব্যক্তিগতভাবে উন্নয়ন কি করেছেন। তার মানে বোঝা গেল 2021 সাল পর্যন্ত সংখ্যালঘুর সমস্ত ভোট আমরা কিন্তু রেজাল্টেই দেখেছি, বেশিরভাগ বিধানসভায় যেখানে সংখ্যালঘু যেখানে আছেন সেখানে তৃণমূল কংগ্রেস বেশিরভাগ সিটেই জিতে দিয়েছেন, সেখানে বিজেপি ভোট পায়নি দর্শক। এদিকে তাহলে 2026-এ আরো একটা ফ্যাক্টর, হুমায়ুন কবির তিনিও মুসলমানদের হয়ে একটা দল খুলেছে। তাহলে এই মুসলমানরা কি হুমায়ুন কবিরকে মুর্শিদাবাদের 22টা সিটের মধ্যে কি কিছু সিট উপহার দিতে পারে? দর্শক, এটাও একটা প্রশ্নবিদ্ধ থেকে গেল। আর এদিকে নওশাদের আইএসএফ দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, সে তো গরিব দুঃখী অনাথ এবং সিভিল ট্রাই এবং নিচু থেকে উঁচু সমস্ত ধর্মে পিছিয়ে পড়ায় মানুষদের পাশে তিনিই গিয়ে দাঁড়াচ্ছে। তিনি ভাঙড়ের বিধায়ক, কিন্তু যেখানেই কোনো অশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সেখানেই প্রতিবাদ করতে ছুটে গিয়েছে, দেখা গিয়েছে পীরজাদা নওশাদ সিদ্দিকীকে। তবে তার যে রাজনীতি বিশ্লেষকরা প্রেক্ষাপটে তারা বলছে নওশাদের দল কিছুটা হলেও অক্সিজেন পেতে পারে। তার মানে বোঝা গেল তিনমুখী লড়াই 2026-এ আমরা দেখতে চলেছি। দর্শক, আপনারা দেখবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা 21-এ 214টা পেয়েছি, আর 2026-এ তার থেকে একটা হলেও বেশি সিট পাবো, আর সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা থেকে সেই সিটটা আমাদের পেতেই হবে। কেউ বলছে যে ভাঙড়ের দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজর আছে। দেখা যাক দর্শক, শেষ পর্যন্ত লড়াইটা কেমন হয়। ততক্ষণ আপনারা চোখ রাখুন, দেখতে থাকুন। আর নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়াকে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন দর্শকরা, আপনারা শুধুই ভিডিওই দেখছেন, কিন্তু একটা কন্টেন্ট বানাতে অনেকটাই পরিশ্রম করতে হয়। তাই আপনারা যদি একটা সাবস্ক্রাইব দেন তাহলে কিন্তু আমাদের ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগায়। একটা লাইক দেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তাহলে আমাদের বানানো ভিডিওটা সর্বপ্রথম আপনি দেখতে পাবেন। আর ফ্রেন্ড ফলোয়ার্সদের কাছে এই নিউজটাকে শেয়ার করুন যাতে তারাও দেখতে পায়। তো চলুন দর্শক, আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।